এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র আগামী দিন পরীক্ষা। তো রসায়ন দ্বিতীয় পত্রর আমরা চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের বেশ কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তো এই এমসিকিউ গুলো যদি ভালোভাবে সলভ করো তাহলে দেখবে তোমাদের এইচএসসি পরীক্ষা এখান থেকে কমন পাবে বলে আশা করি। এবং তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবা, তাহলে দেখবা তোমাদের চতুর্থ অধ্যায়ের কোনো এমসিকিউ সমস্যা হবে না। এবং সাথে আমরা সিকিউ এর মধ্যে থেকে কি রকম আসবে এগুলো আমরা আলোচনা করে দেবো আজকে। ওকে, চলো। প্রথমে যে কোশ্চেন গুলো আমাদের আছে যে চিনি এবং গ্লুকোজের দ্রবণ নিচের কোনটা? তো চিনি এবং গ্লুকোজ এই দুইটাই মূলত কি এর দ্রবণ কি তড়িৎ পরিবহন করে না, তাহলে এটা কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ এদের মধ্যে কি হবে না? তড়িৎ পরিবহন করবে না, তড়িৎ পরিবহন করে না। তো তড়িৎ পরিবহন করে না, এই জন্য এটা তড়িৎ অবিশ্লেষ্য। দেন তারপরে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতার কারণ কি? তো সোডিয়াম ক্লোরাইড এটাকে যদি তুমি পানিতে দাও তাহলে দেখবা সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে দেখো, যেহেতু আয়ন উৎপন্ন হয়েছে তো এই আয়নের কারণে দেখা যায় যে গলিত সোডিয়াম ক্লোরাইড কি করে? তড়িৎ পরিবহন করে। তাহলে এটা হবে কি? মুক্ত আয়ন। এই মুক্ত আয়নের জন্যই মূলত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে। সেমিকন্ডাক্টর মৌল নিচের কোনটা? সেমিকন্ডাক্টর বেশ কিছু মৌল আছে, এগুলো মনে রাখবা। বোরন, সিলিকন, দেন আরো যেগুলো আছে জার্মেনিয়াম, দেন এস, দেন আছে এসবি এবং আছে টেরুলিয়াম। তো এগুলো একটু মনে রাখবে। তার মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার জার্মেনিয়াম। জার্মেনিয়াম একটা সেমিকন্ডাক্টর মৌল। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তো আমরা ফ্যারাডের সূত্রটা, ফ্যারাডের দুইটা সূত্র আছে। তো প্রথম সূত্র থেকে আমরা একটু এখান থেকে দেখে নেব। তো ফ্যারাডের প্রথম সূত্র যেটা ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। তো এখানে জেড কিউ সমান কি আমরা জানি? কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে এখানে আমরা জেড আইটি বসাতে পারি এবং জেড আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এম ডিভাইডেড বাই ইএফ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তো এই সূত্রটা একটু মনে রাখবা। এখানে বলা হয়েছে রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো। তো রাসায়নিক তুল্যাঙ্ক এটার সূত্র কি? জেড ইজ ইকুয়াল টু এম বাই ই এফ। তাহলে আমরা জানি জিঙ্কের ভর 65 আহ, জিঙ্কের ভর 65 এবং এখান থেকে তোমাদের ই এর মান কোনটা হবে? অর্থাৎ এখান থেকে আমরা সূত্রটা লিখে দিই জেড ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু এম বাই ই এফ। এখানে ই হবে এই যে জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী 2। তাহলে এখান থেকে ই এর মানটা কত হবে? 2। এবং এম হবে জিঙ্কের আণবিক ভর এবং এফ, এফ হচ্ছে আমাদের যে চার্জ, এটা হচ্ছে গিয়ে ফ্যারাডে এককে। 1 কুলম্ব সমান, সরি, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 96,500। তো এখান থেকে মানটা যদি বসিয়ে দাও তাহলে তোমাদের হবে অ্যান্সার ক নম্বরটা। দেন বলা হয়েছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটা সবচেয়ে বেশি? তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা সূত্র পড়লাম কি জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখানে দেখো এফ এর মান 96,500। তো এটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখানে সম্পর্ক আছে দুইটার মধ্যে, একটা এম আর একটা ই, অর্থাৎ আণবিক ভর আর হচ্ছে আমাদের যোজনী বা কতটা ইলেকট্রন আদান প্রদান করছে সেটার সংখ্যা। তাহলে আমরা আগে প্রথমে এগুলো বের করি। এম এম হচ্ছে আমাদের সিলভারের ক্ষেত্রে কত? 108। এবং এটা আমাদের ই হবে কত? ই এর মান এটা 1। দেন কপারের ক্ষেত্রে এম হবে আমাদের কপারের 63.5, 63.5 এবং ই হবে কত? 2। আয়রনের ক্ষেত্রে আসি। আয়রনের ক্ষেত্রে 58.85, 58.85, সরি 55.85, 55.85 এবং ই এর মান এটা হবে 2 অথবা 3। তো আমরা এখানে 2 ধরলাম। দেন ক্রোমিয়াম, ক্রোমিয়াম এটার ভর 52। ভরগুলো একটু মুখস্থ রাখবা, তোমাদের পরীক্ষায় থাকতে পারে।
E সমান 3। তাহলে এখানে দেখো যে সিলভারের ক্ষেত্রে ভর কত 108 এবং মান কত 1। তাহলে এগুলো ক্যালকুলেশন করে দেখবে যে সবচেয়ে বেশি আসবে কোনটা, সিলভারের জন্য। কারণ ই এর মান 1 আর এটা কত 108। তাহলে 108 ডিভাইডেড বাই 1 তার মানে কি এটাই বেশি হবে। তাহলে একটু নিজেরা ক্যালকুলেশন করবা। 1 ফ্যারাডে বিদ্যুৎ কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হয়, অর্থাৎ এখানে ডাব্লু দেখাইছে, অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এম আই টি ডিভাইডেড বাই জেড কিউ, সরি এম আই টি ডিভাইডেড বাই ইএফ। এম আই টি ডিভাইডেড বাই ইএফ। তো এখানে আমাদের ই এর দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছি, তাহলে কোনটা অধিক পরিমাণে সঞ্চিত হবে। তাহলে এখানেও সেম কি করবা, যে এম আর ই বের করবা। তো এটার এম কত, জিঙ্কের 63.5, সরি 65.5 এবং ই এর মান 2, অ্যালুমিনিয়ামের এম ইজ ইকুয়াল টু 27 এবং ই এর মান 3, পটাশিয়ামের ক্ষেত্রে ই এর মান 1 এবং এম সমান হবে তোমাদের 39 এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে এম কত 40 এবং ই এর মান কত 2। তাহলে এখান থেকে দেখো যে এখন চালনা করছে কত ফ্যারাডে, 1 ফ্যারাডে। তো 1 ফ্যারাডে বিদ্যুৎ যদি চালনা করি তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেটা সবচেয়ে বেশি হবে সেটা দেখো পটাশিয়াম, কারণ এটা কত 39 আছে এবং বিদ্যুৎ কত দিছে 1 ফ্যারাডে। অর্থাৎ এখানে তোমরা এটাও লিখতে পারো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জেড কিউ। তো হলে জেড যেটার বেশি হবে আহ, সেটা কি অধিক পরিমাণ সঞ্চিত হবে। এখানে জেড কার পটাশিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে, তাহলে পটাশিয়ামে কি অধিক পরিমাণে ক্যাথোডে সঞ্চিত হবে। বলা হয়েছে ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে আগে কপার সালফেটকে আগে ভাঙবা, কপার সালফেট, তাহলে এটাতে কি হবে কপার 2 প্লাস এবং সালফেট 2 মাইনাস। তাহলে এখন দেখো বলছে কপার ধাতু জমা করতে, তাহলে কপার ধাতু জমা করতে কপার 2 প্লাস ছিল, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা। দেন কি হবে কপার ধাতু। তো দেখো যত মোল 1 মোল কপার সঞ্চিত করতে দেখো কয় কতটি ইলেকট্রন লাগছে, দুইটা। তাহলে এখানে হচ্ছে 2 ফ্যারাডে, কিন্তু আমাদের হ্যাঁ 2 ফ্যারাডে। তো কপারের ভর কত 63.5। তাহলে এখানে আমাদের 1 মোল কপার ধাতু সঞ্চিত করতে কত মোল ইলেকট্রন লাগে, 2 মোল, এবং 2 মোল অর্থাৎ 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। তাহলে অ্যান্সার হবে কত 2। দেন তারপরে বলা হয়েছে যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড যাবত একটি ইলেকট্রোডের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে মোট চার্জ কত। আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আই টি। তাহলে এখানে দেখো আই এর মান দেওয়া আছে 5 আর টি এর মান দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে পরে 3 5 15 অর্থাৎ অ্যাম্পিয়ার, সরি 15 কুলুম। তাহলে এখানে যেটা হবে এটা 150 এটা। 1 মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেটের কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। সেম এটা কি করবা ভাঙবা, সিলভার নাইট্রেট, তাহলে এটাকে ভাঙলে কত হবে সিলভার আয়ন প্লাস নাইট্রেট। দেন তারপরে কি করবা সিলভার প্লাস কয়টা ইলেকট্রন লাগবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে হবে কত সিলভার আয়ন, অর্থাৎ এখানে 1 মোল ইলেকট্রন লাগছে তাহলে 1 ফ্যারাডে। দেন তারপরে বলা হয়েছে কি যে সিলভার নাইট্রেট দমনে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু অর্থাৎ সিলভার জমা হবে। তাহলে আমরা সূত্র পড়ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে কি কি আছে, মিনিট যেটা টি, এটা আমাদের আই দেওয়া আছে। দেন এখান থেকে আমরা এম পাবো সিলভারের, তাহলে আমাদের বের করতে হবে কি ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখানে মান বসাও
সিলভার যেহেতু ধাতু জমা করতে হবে 108 আণবিক ভর। আয়ের মান দেখো এখানে 5 অ্যাম্পিয়ার এবং এখানে দেখো সময়টা দেওয়া আছে মিনিটে, অবশ্যই এটাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে 60 ইন্টু 60 ডিভাইডেড বাই দেখো আমরা জানি সিলভারের ক্ষেত্রে এটা যোজনী, এর মান কত হবে? 1টি। তাহলে 1 ইন্টু 93,500। তো এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো তোমাদের যে মানটা আসবে 20.145। সিলভার নাইট্রেট দ্রবণে 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় অর্থাৎ টি এর মান, এটা আয়ের মান আহ, আয়ের মান sorry, ওকে। তো আয়ের মান দেওয়া আছে, বলেছে কত সময় চালনা করলে 61 গ্রাম সিলভার জমা হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডাব্লুর মান। তাহলে আমাদের টি এর মান চাইছে, তাহলে আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে টি এর মান। তাহলে টি সমান কত হবে? ডাব্লিউ গুণন ই এফ ডিভাইডেড বাই এম আই। তো এখান থেকে তোমরা মানটা বসিয়ে দিবা, এখান থেকে আসবে তোমাদের 20 মিনিট। কপার সালফেট দ্রবণে এত মিলি অ্যাম্পিয়ার, দেখো এখানে মিলি অ্যাম্পিয়ার আছে, তো মিলি অ্যাম্পিয়ারকে অবশ্যই কি করতে হবে? অ্যাম্পিয়ারে নিতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ করবা, তাহলে এটা কত অ্যাম্পিয়ার হবে? 5 অ্যাম্পিয়ার। এবং সময় দেওয়া আছে 1 ঘন্টা, তাহলে এখান থেকে 1 ঘন্টা সমান কত হবে? 3600 সেকেন্ড। দেন তারপরেতে এখান থেকে বলেছে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে, তাহলে এখানে ডাব্লিউ বের করতে বলছে, জাস্ট সূত্র বসায় দিবা, হয়ে যাবে। এর আনসার হবে 5 পয়েন্ট এত। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ আছে? 1 ফ্যারাডে। দেখো কপার সালফেট এখান থেকে হবে কি কপার 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস। দেন তারপরে কি করবে? কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, হবে কি কপার ধাতু। তো এখন দেখো এখানে বলা হয়েছে 1 ফ্যারাডে বিদ্যুৎ আছে, এখানে কত ফ্যারাডে? 2 ফ্যারাডের জন্য 65.5, সরি 63.5। তাহলে 1 ফ্যারাডের জন্য কি হবে? অবশ্যই অর্ধেক হয়ে যাবে। তাহলে 63.5 ডিভাইডেড বাই 2। তাহলে এটার অ্যান্সার হবে 31.75। কপার সালফেট দ্রবণে 0.16 বিদ্যুৎ চালনা করলে অর্থাৎ আই, দেন সময় দেওয়া আছে 40 ইন্টু 60 সেকেন্ড চালনা করলে ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে আবার একটু কপার পরমাণুর সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ লেজ লাগায় দিয়েছে যেটা। তো এখান থেকে দেখো যেটা আমরা সূত্র পড়ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ। দেখো আমরা 3 নম্বর অধ্যায়ে একটা সূত্র পড়ছি মোল সংখ্যা। মোল সংখ্যার ক্ষেত্রে ছিল আমাদের কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই ইএফ। তাহলে দেখো যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম এটা সমান আমরা আবার লিখতে পারি এক্স ডিভাইডেড বাই এন এ, অর্থাৎ এক্স হচ্ছে কতটি পরমাণুর সংখ্যা আর এন এর সমান কি? এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এক্স ডিভাইডেড বাই এন এ। দেন তারপরে কি করবা? আই টি ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখান থেকে কি করবা? এক্স টার মান বের করবা, আই টি এন এ ডিভাইডেড বাই ইএফ। তো এখান থেকে জাস্ট সূত্র আহ, মানে মানটা বসিয়ে দিলে তোমরা এখান থেকে মানটা পেয়ে যাবে। এটা অ্যান্সার হবে 1.198 ইন্টু 10^21। জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত হবে? ওকে, তাহলে এখানে দেখো অ্যানোডে কতটুকু পরিমাণ দ্রবীভূত হবে, তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ বা একবার এখান থেকে ডিরেক্ট, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে এত কুলুম, অর্থাৎ তড়িৎ প্রবাহ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এখানে আমাদের যে মানগুলো বসাতে হবে, জিঙ্কের ক্ষেত্রে হবে কত? 65.5 ইন্টু
এর মান দেখো দেওয়া আছে এবং এখানে সময়টা দেওয়া নাই, তার মানে আমাদের কিউ সমানই দেওয়া আছে। তো কিউ সমান যদি দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট এখানে বসাতে পারি 1, আর ই হবে কত, ই হবে 2, আর আমাদের এফ এর মান তো আমরা মুখস্থ 96,500। তো এখান থেকে ক্যালকুলেশন করে মানটা বের করবা, এবং এটার মান এখানে একটু ভুল দেওয়া আছে, তোমরা এটার মান ক্যালকুলেশন করলে পাবা 3.4 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেন তারপরে বলা হয়েছে ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম সালফেট এর 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? তো ক্রোমিয়াম সালফেটের আগে সংকেতটা দেখো, আমরা জানি CrSO4। দেখো SO অর্থাৎ SO4 2 মাইনাস, অর্থাৎ সালফেটের যোজনী কত 2, এখানে যাবে, এটার যোজনী 3 এখানে যাবে। তাহলে এখানে কি করবে, এটা ভাঙবা। তাহলে এখানে যদি ভাঙো তাহলে কত হবে, Cr3 প্লাস এবং 2টা আছে সমতা করতে পারো, SO4 2 মাইনাস, এখানে কত হবে 3। দেন তারপরে কি করবে, এটাকে ক্যাথোডে সঞ্চিত করবা। তাহলে Cr3 প্লাস, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা। তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করলে তাহলে হবে কত, Cr ধাতু জমা হলো। তাহলে এখন দেখো কয় মোল ইলেকট্রন গ্রহণ করছে, 3 মোল। তাহলে কত হবে 3 ফ্যারাডে। কিন্তু আমার চাইছে কত ফ্যারাডের জন্যই, 3 ফ্যারাডের জন্যই। তো 3 ফ্যারাডের জন্য ক্রোমিয়াম যে কয় মোল ধাতু সঞ্চিত হচ্ছে 1 মোল, এবং 1 মোলের ভর কত, 52 গ্রাম। তাহলে এটার অ্যান্সার হবে কত, 52। দেন তারপরে বলা হয়েছে অ্যালুমিনিয়াম প্লাস 3, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3 আয়ন প্লাস 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে, হয়েছে কত, অ্যালুমিনিয়াম ধাতু। দেন তারপরে বলা হয়েছে 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? তাহলে এখানে দেখো 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আমাদের এটা কত ফ্যারাডে হবে, 3 ফ্যারাডে। তাহলে পরে এখানে 1 মোল আমার অ্যালুমিনিয়ামের ভর কত, 27 গ্রাম। বাট এখানে আমার যেটা চাইছে কত গ্রামের জন্য, 9 গ্রামের জন্য। তাহলে 27 গ্রামের জন্য কত হবে, 3 মোল। 1 মোলের জন্য কত হবে, আর 9 এর জন্য কত হবে? তাহলে পরে 3 ইন্টু 9 ডিভাইডেড বাই 27। তাহলে 3 নং 27, 27 27 কাটলে কত হবে, 1, অর্থাৎ কত ফ্যারাডে হবে, 1 ফ্যারাডে। 1 মোল বা 27 গ্রাম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? অর্থাৎ কোশ্চেনটা দেখো, তাহলে 1 মোল বা 27 গ্রাম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? দেখো 27 গ্রাম আছে না, তো 27 গ্রাম আছে, তাহলে পরে এটা মূলত আমাদের দেখাতে হবে এর মান দিয়ে। এটার হবে তোমার 3 ফ্যারাডে। এটা অ্যালুমিনিয়ামের, অর্থাৎ অ্যালুমিনিয়ামের 1 মোল বা 27 গ্রাম ক্যাথোডে জমা পড়তে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, 3 ফ্যারাডে। এই যে দেখো এখানে আমরা একটু আগেই করছি, 1 মোল অ্যালুমিনিয়াম ধাতু সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগছে, 3 ফ্যারাডে। বলা হয়েছে যে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইড, টিন সরি এসএন ক্লোরাইড অর্থাৎ অ্যান্টিমনি, সরি, এখানে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং SnCl4 এর 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতু অধিক পরিমাণে মোল অর্থাৎ জমা হবে? তো এখান থেকে তোমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন, অর্থাৎ ই এর মান বের করতে হবে। তাহলে দেখো এটার মান আছে কত, 1, এটার আছে 2, এটার হবে কত 3, এবং এটার হবে কত 4। তাহলে দেখো যে এখানে আমরা একটু আগে পড়ছি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল জেড, এবং এটার প্রপোর্শনাল আমরা লিখতে পারি কি, আমাদের ছিল এম ডিভাইডেড বাই ই। তো এটার সমানুপাতিক। তো যার ক্ষেত্রে ই এর মান কম হবে তার কি হবে, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ওটা বেশি মোল সংখ্যা জমা হবে। তাহলে এখানে যেটা আছে সোডিয়াম। নিচের কোন তড়িৎদ্বার জারণ অক্সিডেশন বা জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া বোঝায়? তো জারণ কি, জারণ হচ্ছে তোমাদের যেটা থাকবে, মনে করে যে দেওয়া আছে, তো এই ক্ষেত্রে দেওয়া আছে প্লাস। তাহলে এখান থেকে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন যদি ছাড়ে, অর্থাৎ -2, মনে করো যে এরকম ছাড়ছে, তাহলে কত হবে, 2 প্লাস। তো ইলেকট্রন যদি সারি পজিটিভ আকারে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে জারণ, এবং সেটার সিম্বল থাকবে কিরকম, এরকম। তাহলে এখানে দেখো এটা আছে বিজারণ অবস্থায় হবে না, তাহলে দেখো এটা একমাত্র আছে, এই যে জিঙ্ক থেকে কি হয়েছে, জিঙ্ক
2+, তার মানে এটা কি আছে, জারণ। অর্থাৎ এরকম হবে এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং দুইটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে 2। দেন তারপর বলছে নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়। তো বিজারণ প্রক্রিয়া কি রকম হবে, ওইটার উল্টা। অর্থাৎ মনে করো যে A2+ আছে, দেন এই সাইডে কত হবে A। তাহলে পরে এটা দেখো, এটা হবে না, এটা জারণ অবস্থা, এটা বিজারণ অবস্থা, এবং এটা জারণ, এটাও জারণ। তাহলে অ্যান্সার হবে খ নম্বর। অ্যানোড রূপী, অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড। অ্যানোডে কি হয়, অ্যানোডে হয় জারণ। অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ, মনে রাখবা একটু, ক্যাথোডে বিজারণ। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। বলা হয়েছে অ্যানোড রূপে এত এর সাথে নিচের কোন বিকারকটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। তো ক্যাথোড রূপে যদি ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে কি হতে হবে, জিঙ্কের কম সক্রিয় হতে হবে। অর্থাৎ যেটা অ্যানোড, অ্যানোডে জারণ, এর থেকে যে জারণ মান আছে, এর থেকে জারণ মান যেটার কম আছে সেটা ইউজ করা যাবে, এর সাথে ক্যাথোড রূপে ব্যবহার করতে পারবা। তো এখন দেখো, এটার জারণ মান কত, 0.28, এটার জারণ মান কত, 2.36, এটার কত, 2 পয়েন্ট এত প্লাস, সবগুলোই বড়। তার মানে আমরা এখানে বলতে পারি কোবাল্টেরই কি একমাত্র এই জিঙ্কের জারণ মান থেকে কম। তাহলে আমাদের এই জিঙ্কের সাথে কোনটা ব্যবহার করা যাবে, কোবাল্ট। বলা হয়েছে জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারের জারণ মান দেওয়া আছে, জারণ মান দেওয়া আছে এরকম। অর্থাৎ জিঙ্ক থেকে, সরি, জিঙ্ক আছে, জিঙ্ক 2+, এটার মান দেওয়া আছে কে প্লাস 0.76, এবং তারপরে দেওয়া আছে কত, সিলভার। তাহলে সিলভার থেকে এটারও জারণ মান দেওয়া আছে, তাহলে সিলভার কত, প্লাস। তো এটারও মান দেওয়া আছে কত, -0.80। দেন তারপরে বলা হয়েছে কি যে এত কোষের ইএমএফ এর মান নির্ণয় করো। তো এখানে জ- দেখো, এইটার আছে জারণ এবং এটার আছে কি বিজারণ, একটু আগে আমরা দেখে আসলাম। তাহলে আমাদের জিঙ্ক, আমরা জানি ইএমএফ, এই সূত্রটা একটু মনে রাখবা। ইএমএফ ইজ ইকুয়াল টু অ্যানোডে জারণ, অ্যানোডে, অ্যানোডে হবে জারণ প্লাস ক্যাথোডে হবে বিজারণ, ক্যাথোডে হবে বিজারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে আমাদের অ্যানোড কোনটা, অ্যানোড হবে আমাদের জিঙ্ক আর ক্যাথোড হবে সিলভার। তাহলে মান দেখো, এটার কি জারণ মানি আছে, তাহলে আমরা এটার জারণ মানি বসাবো 0.76 প্লাস। দেখো এইটার মান দেওয়া আছে জারণ, বাট আমাদের লাগবে কি বিজারণ মান, তাহলে এটা কি করে নেবো আমরা, ঘোরায় নেব। জারণ বিজারণ মান সেম, বাট চিহ্ন পরিবর্তন। তাহলে এটার চিহ্ন কত হবে, প্লাস, তাহলে 0.80। ওকে, তাহলে দুইটার যোগ করবা, দুইটার যোগ করলে পাবা কত, 1.56, 6, তাহলে 1.56 আছে না এটা, এই যে আছে 1.56 প্লাস 1.56, ঘ নম্বর। দেন তারপরে বলা হয়েছে কি যে প্লাটিনাম এবং হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস, অর্থাৎ জারণ অর্ধকোষ ঠিক কি ধরনের অর্ধকোষ। তো এখানে যেটা আছে এটা হচ্ছে কি তোমাদের গ্যাস অর্ধকোষ। তোমাদের কিছু অর্ধকোষ আছে, এগুলো একটু দেখে রাখবা, এমসিকিউতে হুবহু এগুলো দিয়ে দেবে। ক্যালামেল তড়িৎদ্বার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তড়িৎদ্বারে কোনটি ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হচ্ছে Ag2Cl2, Ag2Cl2, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার মনে রাখবে এটা। বলা হয়েছে জিঙ্কের জারণ মান দেওয়া আছে, আর একটা দেওয়া আছে সিলভারের বিজারণ মান। তারপরে বলা হচ্ছে কি তড়িৎদ্বারের মোট কোষ বিভব কত। তাহলে আমরা একটু আগেই দেখে আসলাম দুইটা যোগফল, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ করবা, এটার মান আমরা দিয়ে দিচ্ছি, এটার মান হবে 1.559। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে কোনটির সাথে ক্যাথোড হিসাবে ব্যবহার করে। দেখো প্রমাণ হাইড্রোজেন যেটা তড়িৎদ্বার, এটার ক্ষেত্রে মূলত অবশ্যই আহ, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটার মান এখানে দেখো দেওয়া আছে কি হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসাবে ব্যবহার হবে। তাহলে পরে এই হাইড্রোজেন যেটা, এটা কি আমাদের অ্যানোড। তো অ্যানোডে কি হবে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ওকে, তাহলে দেখো হাইড্রোজেন যা আছে, উপরে যে এটা আছে সবগুলো কি জারণ মান বেশি, আর যে নিচে যেগুলো আছে সেগুলোর জারণ মান কি অবশ্যই হাইড্রোজেন থেকে কম। তাহলে ক্যাথোড হিসেবে যেটি ব্যবহার হবে, দেখো একমাত্র উপরে আছে কোনটা, জিঙ্ক। তাহলে আমাদের এই হাইড্রোজেনের সঙ্গে একমাত্র জিঙ্কই কি হতে পারবে, অধিক সক্রিয়, এই জন্য এটা কি করতে পারবে,
ক্যাথোড হিসেবে ব্যবহার হতে পারবে। ওকে, তারপর বলছে এটা নিচের কোনটি উপযুক্ত? ওকে দেখো, বলছে প্লাটিনাম হাইড্রোজেনের যে গ্যাস তড়িৎদ্বার আমরা একটু আগে পড়ে আসলাম। তো এটার সঙ্গে নিচের কোনটি ব্যবহার করা সম্ভব? এটা হাইড্রোজেন, তাহলে কি করতে হবে? হাইড্রোজেনের উপরে কারা আছে? উপরে একমাত্র জিঙ্ক আছে, তাহলে পরে এটার জিঙ্ক অ্যান্সার হবে। প্রাইমারি তড়িৎদ্বার নির্দেশক, এটা প্রাইমারি তড়িৎদ্বারের নির্দেশক একমাত্র আমাদের কি হবে? হাইড্রোজেন তড়িৎদ্বার। কোন নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বোঝায়? তো জারণ বিজারণ অর্ধকোষ ইলেকট্রোলাইট, এটা তড়িৎদ্বারের মধ্যে, এটা তোমাদের যেটা হবে দেখো আয়রন জারণ বিজারণ অর্ধকোষ। তো এটার ক্ষেত্রে আছে কত? আয়রন 2+, এটা কত? আয়রন 3+। তো এটার ক্ষেত্রে কি হবে? জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড বোঝায়। নিচের প্রাইমারি নির্দেশক কোনটা? প্রাইমারি নির্দেশক হচ্ছে কি হাইড্রোজেন তড়িৎদ্বার, আগেই দেখে আসলাম। নিচের কোনটি মুখ্য অনির্দেশক? এই কোশ্চেনটা আসতে পারে, মুখ্য অনির্দেশক নিচের কোন তড়িৎদ্বার? এটা হচ্ছে তোমাদের ক্যাডমিয়াম তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা মুখ্য নির্দেশক, আর ওটার আগেরটা ছিল কিন্তু মুখ্য অনির্দেশক। দেন বলছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে এসি এর বিভব কত? এটার মান হবে তোমাদের 0.0 ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে এসি এর মান 0.0 ভোল্ট। গ্যাস ইলেকট্রোড নিচের কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? অর্থাৎ গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে কোন ধাতুগুলো ব্যবহার করতে পারবা? প্লাটিনাম এবং Au অর্থাৎ গোল্ড। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অ্যাসিডের ঘনমাত্রা 1.0 মোল অর্থাৎ 1 মোল অর্থাৎ 1 মোলারিটি। নিচের কোনটি শক্তিশালী বিজারক? নিচের কোনটি শক্তিশালী বিজারক যেটা আমরা সক্রিয়তা সিরিজের অর্থাৎ সবচেয়ে উপরে সেটার অর্থে বিজারক সবচেয়ে কি হবে? বেশি হবে। লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, ক্যাডেট কোণে সোনা পদক পায় হায়। তো ওটা একটু মনে রাখতে হবে। আমরা দেখবো সক্রিয়তা সিরিজের সবার উপরে যেটা আছে সেটার বিজারক মান সবচেয়ে বেশি, এটা হবে তোমাদের লিথিয়াম। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? তো এটা দেখো তড়িৎ বিশ্লেষণকালে কোনটা আগে চার্জ মুক্ত হবে? এটা তোমাদের ঠিক দেখতে হবে, এই সক্রিয়তার সিরিজ দেখতে হবে। তো সক্রিয়তার সিরিজের ক্ষেত্রে দেখবা যে নিচে যেটা আছে, নিচে অর্থাৎ হাইড্রোজেনের নিচে যেটা আছে, এখানে হাইড্রোজেন এবং তার নিচে যেগুলো আছে তার নিচে মনে ওইগুলোর ক্ষেত্রে অর্থাৎ যার যত সক্রিয় কম সে কি হবে? আগে চার্জ মুক্ত হবে। তো তাহলে দেখবা যে এই হাইড্রোজেন নিচে আছে কাপুরুষ, হাজী, আজ, পেটাবে, আমায়, ইউ। দেখো সক্রিয়তা সিরিজের সবচেয়ে নিচে আছে কি? অরাম অর্থাৎ গোল্ড। তাহলে এখান থেকে সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে কোনটা? অরাম। অর্থাৎ যে সবার নিচে আছে, যার সক্রিয় কম, তার থেকে আগে চার্জ মুক্ত হবে। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? তো এটা দেখো সবাই মাইনাস অর্থাৎ ঋণাত্মক আয়ন, আর আগের গুলো সবই ছিল কি? ধনাত্মক আয়ন। তো এটার একটু মনে রাখবা, নাসা কবে আইলো হয়? নাসা কবে আইলো হয়? দেখো এটা হচ্ছে তোমার যেটা মনে রাখবে, নাইট্রেট, কবেতে ক্লোরাইড আয়ন, আইতে আয়োডাইড আয়ন এবং হাইতে হচ্ছে গিয়ে ওএইচ মাইনাস। তো এখন দেখো আচ্ছা, না সালফেট দিলাম, নাইট্রেট, ক্লোরাইড, কবেতে এটা হচ্ছে বিআর মাইনাস। ওকে, এটা মনে হয় সম্ভবত সালফেট ছিল, একটু দেখে নেবে তোমরা। ওকে দেখো এখন তাহলে এখানে সবার নিচে আছে কোনটা? তাহলে সবার নিচে আছে অর্থাৎ এদিক থেকে এটা অ্যাকচুয়ালি এরকম লিখলে ভালো হতো, SO NO3 মাইনাস, দেন সালফেট 2 মাইনাস, দেন ক্লোরাইড, ব্রোমাইড,
আয়োডাইড অ্যান্ড ওইস মাইনাস। দেখো সবার নিচে আছে, এই উপর থেকে যত নিচে যাবে সক্রিয়তা তত কমতে থাকবে। তাহলে পরে ওএইচ মাইনাস এটা সবার নিচে আছে, এটাই কি আগে চার্জ মুক্ত হবে। নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয়? তাহলে এটা নিচের সক্রিয়তার সিরিজে সবার নিচে যে আছে সে কম সক্রিয়। তাহলে আমরা একটু আগে যেটা পড়ে আসলাম যে অরাম এটা সবার নিচে আছে। দেখো গোল্ড এটা হচ্ছে কি সক্রিয় সবচেয়ে কম। নিচের কোন ধাতব আয়ন তড়িৎ কোনটি ধাতব আয়ন তড়িৎদ্বার? উম, ধাতব আয়ন তড়িৎদ্বার অর্থাৎ এটার ক্ষেত্রে তোমাদের কি থাকবে, ধাতু প্লাস ধাতুর অদ্রবণীয় লবণ। দেখো এখানে ধাতু আছে এবং অদ্রবণীয় লবণ কোনটা আছে, এটা গ নম্বরটা দেখো, এই যে সিলভার, এবং সিলভার থেকে একটা লবণ তৈরি আছে এবং এটা অদ্রবণীয়। তো এটা হবে তোমার কি ধাতু এবং ধাতব আয়ন তড়িৎদ্বার। সক্রিয়তা সিরিজের অবস্থা কোনটির অবস্থান সবচেয়ে উপরে? তাহলে উপরে যেটা আছে আমাদের এই সক্রিয়তা সিরিজ এখান থেকে দেখবো যে ক্যালসিয়ামটা সবার উপরে আছে। দেন তারপর হচ্ছে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের নিচের কোনটি সঠিক? তাহলে এটাও তোমাদের কি সক্রিয়তা সিরিজ থেকে আসছে। অ্যালুমিনিয়াম নিকেল থেকে সক্রিয় বেশি। তামার প্রমাণ বিজারণ মান কত? তোমাদের ক্ষেত্রে যেটা সক্রিয়তা সিরিজ আছে ওখানে দেখবা সবগুলোতে ধাতুর মান আছে, তো মানটা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবা, কারণ অনেক সময় মান দিয়ে দেয়। আমরা একটু বলি, কপারের ক্ষেত্রে যেটা আছে এখানে বলা হয়েছে কার মান, বিজারণ মান। তো বিজারণ মান কিরকম থাকবে, কপার 2 প্লাস থেকে কপার, তাহলে এটার যে মানটা আছে এটা হচ্ছে গিয়ে +0.34 এত ভোল্ট। তাহলে এখন যদি আমাদের, তাহলে এটা অ্যান্সার হবে এটা। এখন কপারের বিজারণ মান চাইতো, তাহলে কি করবা, কপার থেকে কপার 2 প্লাস, জাস্ট যে মানটা আছে এটার চিহ্ন চেঞ্জ করে দেবা, তাহলে প্লাস আছে তাহলে মাইনাস হবে 34 এত ভোল্ট। দুইটা একটু মনে রাখবে। জিঙ্কের প্রমাণ বিজারণ মান, দেখো জিঙ্কের একটা দিয়ে দিয়েছে, তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা জারণ মান। আর বিজারণ কি, এটা হচ্ছে গিয়ে জারণ। আর বিজারণ কি হবে উল্টা, বিজারণ। তাহলে বিজারণের ক্ষেত্রে কিরকম হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, তাহলে এটার যে জারণ মান অর্থাৎ জিঙ্কের যে জারণ মান এটা হচ্ছে গিয়ে তোমার +0.76 এত ভোল্ট। তাহলে বিজারণ হবে কত, -0.76 এত ভোল্ট। ওকে, এটার অ্যান্সার হবে কত, খ নম্বর। অ্যানোডে কি হয়, অ্যানোডে হয় জারণ আর ক্যাথোডে হয় বিজারণ। ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে ব্যবহৃত তড়িৎদ্বার কোনটা? তো ড্যানিয়েল সেনে যেটা আছে অ্যানোড রূপে ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। দেন তারপর বলেছে লবণ সেতুতে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, লবণ সেতুতে নিচের কোনটা ব্যবহার করা হয়? লবণ সেতুতে ব্যবহার করা থেকে পটাশিয়াম ক্লোরাইড। লবণ সেতুতে কোনটা ব্যবহার করা যায়, এটাও আরেকটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা হবে তোমার KNO3। লবণ সেতুতে নিচের কোনগুলো অর্থাৎ কোন লবণগুলো ব্যবহার করা হয়? এটা হবে তোমাদের KCl SO4, K2SO4 এবং সোডিয়াম সালফেট। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস অর্থাৎ দেওয়া আছে এটা একটা তো কোষ বিক্রিয়া। দেন তারপরে বলা হয়েছে কি যে ক্যাথোডে কোন বিক্রিয়াটি আগে ঘটে, অর্থাৎ অ্যানোডে জারণ ক্যাথোডে কি হয় বিজারণ। তাহলে কি হবে এটার জন্য, অর্থাৎ 2 প্লাস থেকে হ্যাঁ, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং হবে কি কপার ধাতু। অর্থাৎ এটা হবে আমাদের অ্যানোডে জারণ জিঙ্কের জন্য, আর ক্যাথোডে কি হবে বিজারণ, তাহলে বিজারণ কি হবে ইলেকট্রন গ্রহণ করবে, এটা হবে ক্যাথোডের বিক্রিয়া। ইএমএফ এর সূত্র নিচের কোনটি? তো একটু আগে আমরা দেখাইছি অ্যানোডে কি হবে জারণ আর ক্যাথোডে হবে বিজারণ। তাহলে এখান থেকে দেখো যে অ্যানোডে জারণ কোথায় আছে, দেখো এই যে অ্যানোড অক্স অর্থাৎ অ্যানোডের ক্ষেত্রে জারণ, অ্যানোডে জারণ, আর সরি হ্যাঁ এটা ঠিক আছে বাট এটা ঠিক নেই কো, ক্যাথোডের ক্ষেত্রে হবে কি বিজারণ, দেখো এটার ক্ষেত্রে কি আছে বিজারণ। তাহলে অ্যান্সার হবে খ নম্বরটা। অর্থাৎ অ্যানোডে জারণ আছে আর ক্যাথোডে কি আছে বিজারণ, এবং মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। দেন তারপরে মান দেওয়া আছে, তারপর বলেছে দুটি অর্ধকোষ গঠিত কোষের বিভব কত? তাহলে দেখো যে এখানে বলা নাই যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, তাহলে এখানে কিভাবে বের করবা, এটা তোমাদের সিকিউ আসতে পারে। যেরকম দেওয়া আছে তারপর বললো যে কোষ বিভব
ইএমএফ এর মান নির্ণয় করো। তখন কি করবা? যে মানগুলো থাকবে এগুলো সবগুলোতে আগে প্রথমে জারণ বিভাবে নিয়ে যাবা। তো জারণ বিভাবে নিয়ে যাওয়ার পরে দেখবা কোনটার জারণ মান বেশি। যার জারণ মান বেশি সে তার হবে কি জারণ, আহ, সেটা হবে অ্যানোডে জারণ, এবং যার জারণ মান কম সেটার হবে বিজারণ। তাহলে এখানে দুইটা আছে, এটা আমরা প্রথমে কিসেতে নিয়ে যাব? জারণ বিভাবে নিয়ে যাব। ওকে, তাহলে এখানে দেখো আছে কত? এম M1 2 প্লাস, দেন আছে কত M1 থেকে প্লাস 0.34। তাহলে এটা আমরা কিসে মান নেব? জারণে নিয়ে যাব। এম থেকে, সরি এটা 1, M1 2 প্লাস হবে কত? 0 মাইনাস 0.4। তাহলে পরেরটা কত হবে? পরেরটা M2 প্লাস থেকে, তাহলে প্লাস আমরা একবারে জার্মানে নিয়ে গেলাম, নিয়ে যাই, তাহলে M2 2 প্লাস, তাহলে পয়েন্ট মাইনাস 2.3। তাহলে দেখো যে এটার জারণ মান বেশি আর এটার জারণ মান কম, তার মানে প্রথমটার হবে জারণ, পরেরটার হবে বিজারণ। তাহলে কি করবা? এটার জারণ মান তো আমরা অলরেডি নিয়ে নিলাম, তাহলে এত প্লাস মাইনাস এটার বিজারণ মান লাগবে, তাহলে বিজারণ মান কত হবে? প্লাস 2.3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার যে মান পাবা এটা 1.96। দেন তারপরে বলা হয়েছে জিঙ্ক দেওয়া আছে তড়িৎদ্বার দুটি দ্বারা অর্ধকোষের সংকেত কোনটা? তাহলে এটা হচ্ছে কি হাইড্রোজেনের দেওয়া আছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা আছে, তাহলে এটা হচ্ছে জিঙ্ক, তার মানে এটার কি হবে? জারণ, আর এটার কি হবে? বিজারণ। তো এটার যদি জারণ বিজারণ হয় তাহলে দেখবা যে জিঙ্কের ক্ষেত্রে জারণ আর এটার ক্ষেত্রে বিজারণ। অ্যান্সার হবে, সরি, এটা খ নম্বরটা। বলছে লেড স্টোরেজ ব্যাটারিতে নিচের কোনটি ব্যবহার করে? এটা ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড। দেন তারপরে বলা হয়েছে কি লেড সঞ্চয় কোষে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয়? তো লেড স্টোরেজে যেটা তড়িৎ বিশ্লেষ্য হবে সেটা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড। লেড সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? হুম, আপেক্ষিক গুরুত্ব কত? এটার মান হচ্ছে 1.25। লেড সঞ্চয় ব্যাটারি অভ্যন্তরীণ রোধের মান কত? এগুলো মুখস্থ টাইপের, শেষের দিকে আছে, একটু দেখে নিবা। 0.001। মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দেওয়া হয় কেন? এটা হচ্ছে কি তোমাদের পানি দেওয়া হয় এই কারণে যে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব ঠিক রাখতে। লেড স্টোরেজ ব্যাটারিতে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলায় প্রবেশ করতে পারে? স্টোরেজ ব্যাটারিতে এটা হবে তোমাদের লেড। শুষ্ক কোষের বিভব ইএমএফ এর মান কত? শুষ্ক কোষের বিভব ইএমএফ এর মান, এটা তোমাদের অ্যান্সার হবে 1.50। এটা খুবই ভালো কোশ্চেন, এটা আসতে পারে। শুষ্ক কোষে অ্যানোড কোনটা? তো শুষ্ক কোষের ক্ষেত্রে দেখবে যে তোমাদের অ্যানোড হিসেবে কাজ করে হচ্ছে গিয়ে জিঙ্ক তন্তু। কোনটি লেড স্টোরেজ ব্যাটারির সংকেত? লেড স্টোরেজ বলেছে, তাহলে মানে দেখি পিবি থাকবে। তো পিবি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবে যে এটা হবে লেড এবং সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে অ্যান্সার হবে খ নম্বরটা। নিচের কোনটি রিসার্চ করা যায়, অর্থাৎ পুনরায় সার্চ করা যায়? যেমন তোমার মোবাইল, এটা কি পুনরায় সার্চ করা যায় না? তো এটা সার্চ করা যায়। এটা হচ্ছে লিথিয়াম আয়ন যে ব্যাটারি, লিথিয়াম আয়নের ক্ষেত্রে কি রকম, এটা পুনরায় আবার সার্চ করা সম্ভব। নিচের কোনটি ব্যাটারি হার্ডের পেস মেকারে ব্যবহৃত হয়? এটা অনেক গুরুত্বপূর্ণ, বায়োলজিতেও তোমাদের এটা থাকতে পারে। এটা হবে তোমাদের এই যে লিথিয়াম এসওভি, এটা হচ্ছে তোমাদের হার্ডের পেস মেকারে ব্যবহার করা হয় সম্ভব। H2 ফুয়েল গ্যাসের ইএমএফ এর মান কত? H2 এর ফুয়েল গ্যাসের ইএমএফ এর মান এটা মুখস্থ রাখবে 1.23। খুবই গুরুত্বপূর্ণ, এখানেও এটাও তোমাদের থাকতে পারে। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড রূপে নিচের কোনটা ব্যবহার করা হয়? অ্যানোড এবং ক্যাথোড রূপে হাইড্রোজেন ফুয়েল সেলে ব্যবহার হচ্ছে গিয়ে তোমাদের গ্রাফাইট। গ্রাফাইটটা দুইটাই ব্যবহার করা সম্ভব। ফুয়েল সেলের ক্যাথোডে কোনটা ব্যবহৃত হয়? অক্সিজেন গ্যাস। এগুলো মুখস্থ টাইপের, একটু ভালোভাবে দেখে রাখবে। নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেক্ট্রোলাইট থাকে না বলছে? একটু মনে রাখবা।
তরল ইলেকট্রোলাইট থাকে না হচ্ছে গিয়ে পিইএমএফসি। পিইএমএফসি। হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে অর্থাৎ ক্যাটালাইস্ট হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করা হচ্ছে গিয়ে প্লাটিনাম। নিচের কোনটি পরিবেশ বান্ধব? তো পরিবেশ বান্ধব কোনটা হবে? ফুয়েল সেল। এটা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশের জন্য ভালো। M3+ এবং সালফেটে এত অ্যাম্পিয়ার অর্থাৎ আয়ের মান দেওয়া আছে এবং বলছে কত সময় ধরে অর্থাৎ টি ধরে চালনা করলে এত গ্রাম এম ধাতু জমা হবে, অর্থাৎ এটা ডাব্লুর এর মান দেওয়া আছে এবং বলছে এম এর আণবিক ভর এত। তাহলে আমাদের বের করতে হবে কি সময়টা। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখান থেকে কি করবা? টি এর মানটা বের করবা। ই এফ এম ডিভাইডেড বাই এম, সরি, EMFW ডিভাইডেড বাই AMI। তো এখান থেকে মানটা যদি বসিয়ে দাও তাহলে তোমাদের এখান থেকে মানটা পাবা 72,375। কোনটিতে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না? তো এখান থেকে তোমাদের যে কোশ্চেন অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষক অর্থাৎ তড়িৎকে কি করে? বিশ্লেষ্য করে অর্থাৎ ভাঙে। তো এখান থেকে তড়িৎ উৎপন্ন হয় না। লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? লেড স্টোরেজ সেলে তোমাদের বিজারিত হয় যেটা PbO2। এটা মুখস্থ টাইপের, এগুলো দেখবে 2018 সালে এসেছিল। সো এবার যেহেতু অভিন্ন প্রশ্ন, সো এবার আসার সম্ভাবনা আছে। দেন বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? মানে সোডিয়াম ক্লোরাইড কি করব? তড়িৎ বিশ্লেষণ করব। তো সেই ক্ষেত্রে আমাদের কোনটি উৎপন্ন হয় না বলছে। তাহলে সেই ক্ষেত্রে এটার উৎপন্ন হয় না হচ্ছে গিয়ে শুধু সোডিয়াম ধাতু। এখান থেকে ক্লোরাইড গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, বাট ডিরেক্টলি এখানে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় না। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? বইয়ের প্রথমের দিকে দেখবা কিছু তোমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দেওয়া আছে। তো এখান থেকে বলা হয়েছে যে নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে তোমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে, তড়িৎ শক্তি আছে এটা কিসেতে? রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। তো তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে থেকে তড়িৎ বিশ্লেষ্য কোষ, অর্থাৎ তড়িৎকে ভেঙে রাসায়নিকে রূপান্তর করে। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড দিলা, তাহলে সেই ক্ষেত্রে ভেঙে কি উৎপন্ন করবে? এটা মনে করো পানি আছে, তো সেই ক্ষেত্রে উৎপন্ন করবে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। তাহলে পরে তড়িৎকে কিসেতে? রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো। নিচের কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়? শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হচ্ছে কি আমাদের কার্বন দণ্ড। দেন নিচের কোনটি লবণ সেতুর জন্য উৎকৃষ্ট? অর্থাৎ লবণ সেতুতে নিচের কোনটি উৎকৃষ্ট? এটা আমরা আগেও বললাম, পটাশিয়াম ক্লোরাইড। দেন তারপরে বলা হয়েছে লোহাকে মরিচা পড়া থেকে রোধ করার জন্য নিচের কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? অর্থাৎ আমরা অনেক সময় লোহাতে মরিচা ধরে, তো মরিচা থেকে রক্ষা করতে একটা প্রলেপ ব্যবহার করি লোহার উপরে, সেটা হচ্ছে জিঙ্কের প্রলেপ। ধাতু ক্ষয়রোধ সরি বা ক্ষয়প্রাপ্ত হয় কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে? ধাতু ক্ষয়প্রাপ্ত বা ক্ষয় হয় মূলত হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তো জারণ বিজারণ বিক্রিয়া হলে কি হয়? ধাতুর ক্ষয় হয়। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী নিচের কোনটি? অর্থাৎ ইলেকট্রন এর মাধ্যমে কি করবে? তড়িৎ পরিবহন করবে। তো ইলেকট্রনীয় তড়িৎ পরিবহন করে হচ্ছে গিয়ে তোমাদের ধাতুগুলো। তাহলে এখানে দেখো ধাতু আছে একটা কপার, তাহলে এটা কি করবে? ইলেকট্রনীয় মাধ্যমে তড়িৎ পরিবহন করবে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে কত ফ্যারাডে? 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছে, তাহলে কত গ্রাম সোডিয়াম ধাতু উৎপন্ন হবে? তাহলে এটাকে আমরা অনেকগুলো এরকম কোশ্চেন করেছি। সোডিয়াম ধাতু হবে প্লাস ক্লোরাইড আয়ন। তো সোডিয়াম ধাতু এটা কি কয় মল ইলেকট্রন গ্রহণ করবে? 1 মল। তাহলে প্লাস সোডিয়াম, এটা হবে সোডিয়াম ধাতু। তাহলে এখানে কত ফ্যারাডে? এটা হবে আমাদের 1 ফ্যারাডে। তো 1 ফ্যারাডের জন্য কত গ্রাম? 23 সোডিয়ামের ভর। তাহলে অ্যান্সার হবে 23 গ্রাম। নিচের কোন কোষটি ডায়াগ্রাম কোন কোন কোষটির ডায়াগ্রাম সঠিক? তো সঠিকের ক্ষেত্রে কিরকম মনে হবে? এই সাইডে হবে জারণ আর এই সাইডে হবে বিজারণ। তাহলে দেখো এটা বিজারণ, তাহলে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, অর্থাৎ তোমাদের যেটা অ্যান্সার হবে খ নম্বরটা। খ নম্বরটা।
কারণ কি একমাত্র এটারই জারণ আছে, দেখো এটার জারণ আছে, এই সাইডে বি জারণ আছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কত, খ নম্বরটা। ওকে, এর মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায়ের সকল ধরনের এমসিকিউ অর্থাৎ বইয়ের এমসিকিউ গুলো সমাধান করা হলো। এর মধ্যে তোমাদের বোর্ডেরও কিছু এমসিকিউ ছিল। তো আশা করি তোমরা এই এমসিকিউ গুলো একটু ভালোভাবে দেখলে তোমাদের এইচএসসি পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবে।